মিম, মিম, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিস যে? বলি, নবাব জাতির মতো এভাবে পড়ে পড়ে ঘুমালে বাড়ির কাজ কে করবে শুনি? কি হলো কি? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? ওঠ, ওঠ বলছি। এ কি গিন্নিমা, আপনি আমাকে ডাকতে চলে এসেছেন? তাহলে কি আজকে একটু বেলা হয়ে গেছে? ওরে আমার আল্লাদি রে, বলি সারাদিন যদি এভাবে পড়ে পড়ে ঘুমাস তাহলে রান্না বান্না কে করবে শুনি? তোকে দেখে তো মনে হচ্ছে তুই কাজের মেয়ে না, মনে হচ্ছে জমিদারের মেয়ে। তোর কর্তা মশাই সকাল থেকে না খেয়ে আছে, তাড়াতাড়ি উঠে তার জন্য রান্না বসিয়ে দে। তুই তো জানিস খাবারের দেরি হলে তোর কর্তামশাইয়ের মাথা ঠিক থাকে না। তোর কর্তামশাই রাগ করলে পরে কিন্তু আমি কিছু বলতে পারবো না। যা, ওর তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দে। কাল রাতে আমার অনেক জ্বর এসেছিল গিন্নিমা, তাই সকালে উঠতে এত দেরি হয়ে গেছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে সব রান্না বান্না শেষ করে আসছি। ঠিক আছে, ঠিক আছে, সব রান্না বান্না সেরে একবার আমার কাছে দেখা করতে আসবি। এই কথা বলেই গিন্নিমা সেখান থেকে চলে যায়। সত্যি আজ অনেক দেরি হয়ে গেল। কর্তামশাই সময় মতো খাবার না পেলে তো আমাকে অনেক রাগারাগি করবে। যাই যাই, খাবারটা বসিয়ে দেই। এই কথা বলে মিম তাড়াতাড়ি রান্না শেষ করে। এরপর কর্তামশাই এবং তার মেয়ে কাকনকে সে খাবার পরিবেশন করে দেয়। এ কি রে মিম, তুই খাবার বানাতে আজ এত দেরি করলি কেন? তুই জানিস না বাবা আর আমি খিদা সহ্য করতে পারি না। আসলে হয়েছে কি বোন, কাল শরীরটা একদমই ভালো ছিল না, তাই আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কি রে মিম, এ কি রান্না করেছিস তুই? নুনে একদম খাবার তেতো হয়ে গেছে। ছি ছি ছি, মুখে তোলা যাচ্ছে না খাবার। এইরকম খাবার খাইয়ে তুই আমাদের মারবি নাকি রে? রান্না করার সময় তোর মন কোথায় থাকে যে আজকে এত বাজে বাজে রান্না করছিস? ঠিক সেই সময় সেখানে গিন্নিমা চলে আসে। কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? কি হয়নি তাই বলো মা, এই মিম তো আমাদের মেরে ফেলতে যাচ্ছে। এই খাবার তো মুখে দেওয়া যাচ্ছে না, কোনোটায় লবণ বেশি তো কোনোটায় ঝাল বেশি। আসলে ভুলে এরকমটা হয়ে গেছে গিন্নিমা, আমি সব খাবার ফেলে আবার নতুন করে রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। আর তুই যে অপরাধটা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতে হবে। আজ সারা দিন তুই না খেয়ে থাকবি, এটাই তোর শাস্তি। এরপর মিম মন খারাপ করে আবারও রান্নাঘরে রান্না করতে চলে যায়। এরপর সারাটা দিন তাকে না খেয়ে কাটাতে হয়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। এভাবেই প্রতিদিন কোনো না কোনো অত্যাচারে তার দিন কেটে যায়। এই নে, এই কাপড়গুলো কেচে নিয়ে আয় তো। আর হ্যাঁ, এই কাপড়গুলো কিন্তু তোকে 1 ঘন্টার মধ্যে কেচে নিয়ে আসতে হবে। 1 ঘন্টার যদি 1 মিনিটও দেরি হয় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। কিন্তু গিন্নিমা, এই তো অনেকগুলো কাপড় দিয়েছেন, এই কাপড়গুলো কাচতে কাচতে তো সারাটা দিন পার হয়ে যাবে। তাহলে আমি কি করে 1 ঘন্টার মধ্যে এতগুলো কাপড় কেচে শেষ করব বলুন তো? এইটুকু কাপড় দিয়েছি আর তোর কাছে এতগুলো কাপড় মনে হলো? আজকাল দেখছি বড্ড মুখে মুখে কথা বলছিস তুই। শোন, আমি তোকে যেটা বলেছি তুই সেটাই কর, না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। শাস্তি? শাস্তি মানে তো আবারও না খেয়ে থাকা গিন্নিমা। আমি এভাবে প্রতিদিন না খেয়ে আর থাকতে পারছি না, আপনি আমাকে দয়া করে এই শাস্তিটা দিবেন না। 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করে বাড়িতে ফিরতে না পারলে মা তোকে সত্যিই শাস্তি দেবে, কিন্তু মার কথা মতো কাজ করলে তোকে শাস্তি পেতে হবে না। এখন যা, কাপড়গুলো কেচে নিয়ে আয়। এরপর মিম কাঁদতে কাঁদতে কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে চলে যায়। এই কি রে মা,
তোর চেহারার এ কি হাল হয়েছে, মুখটা যেন মলিন হয়ে গেছে। বলি, ঠিক মতো কি খাওয়া দাওয়া করিস না রে মা? সারাদিন কি শুধু কাজই করিস? না না কাকিমা, আমি তো ঠিকভাবে খাওয়া দাওয়া করি। আসলে হয়েছে কি, কি হয়েছে সেটা আর তোকে বলতে হবে না রে মা, আমরা সবই জানি। তোর গিন্নিমা তোকে ঠিকভাবে খাওয়া দাওয়া করায় না, সারাদিন শুধু তোকে দিয়ে কাজ কাম করিয়ে নেয়। তুই এত কিছু সহ্য করে কেন এই বাড়িতে পড়ে আছিস রে মা? পড়ে না থেকে কি করব বলো তো কাকি? আমার তো চার কুলে কেউ নেই। মা মরে যাওয়ার পর থেকে তো আমার এই কপালখানা পুড়েছে। মা যখন ছিল, মা এই সব কিছু সহ্য করেছে, তাও আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। আর আমি যদি গিন্নিমার বাড়ি থেকে চলে যাই, তাহলে তো আমার পেটের ভাতও জুটবে না গো। সত্যি রে মা, তোর জন্য বড্ড কষ্ট হয়। তাছাড়া আমাদের তেমন আর্থিক অবস্থা নেই যে তোকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে রাখবো। শুধুমাত্র তোর কষ্ট দেখে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। কথায় কথায় তো অনেক দেরি হয়ে গেল। ওদিকে গিন্নিমা বলেছে 1 ঘন্টার মধ্যে কাপড়গুলো কেচে নিয়ে যেতে, আর আমি তো এখনো কাপড় কাচা শেষ করতেই পারিনি। যাই হোক, আমাকে এখন তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়িতে ফিরে যেতে হবে। কাপড় কাচা শেষ করে মিম যখন বাড়িতে চলে আসে, তখন সে দেখতে পায় গিন্নিমা অনেক রাগে কটমট করে দাঁড়িয়ে আছে। বাড়িতে ফিরেছিস তাহলে? আমি তো ভাবলাম পাড়ার লোকের সাথে গল্প করতে করতে আজ মনে হয় তুই বাড়িতেই ফিরবি না। তাদের কাছে আমার নামে তো অনেক ভালোই নিন্দা করেছিস। বলি, আমার খাস, আমার পড়িস, আর আমার নামে পাড়ার লোকের কাছে নিন্দা করে বেড়াস। হ্যাঁ মা, ভাগ্যিস ও ফিরতে দেরি হচ্ছিল বলে আমি পুকুর ঘাটে গিয়েছিলাম, আর গিয়েই তো সব কিছু দেখতে পেলাম। না হলে তো আমরা জানতেই পারতাম না ও তোমার নামে নিন্দে করে বেড়ায়। আজ আমি ওকে পিটিয়ে সোজা করে দেব, যেন কোনোদিনও আমার নামে নিন্দে করতে না পারে। এরপর গিন্নিমা মিমকে ধরে অনেক মারতে থাকে। কি গো, আমাকে ডেকেছো? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার যে অনেক কাজ আছে। হাতে সময় খুব কম, তাই এক্ষুনি তোমাকে সব কথা বলতে হবে। তুমি আগে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমাদের মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ পেয়েছি। ছেলের নাকি অনেক টাকা পয়সা আছে, অনেক বড় লোক। সেই পরিবারে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারলে আমাদের মেয়ে তো রাজরানী হয়ে থাকবে গো। কি বলছো কি? তাই নাকি? তাহলে তো আর দেরি করতে নেই, তুমি ওই পাত্রের সাথে আমাদের মেয়ের বিয়েটা দিয়ে দাও। সেটা তো আমি দিতেই পারি, কিন্তু যত সমস্যা হচ্ছে ওই মিমকে নিয়ে। মিম তো আমাদের মেয়েরও বড়, ওকে যদি আগে বিয়ে না দেই তাহলে তো এলাকার লোকজন অনেক রকমের কথা বলবে। এমনিতেই তো বলে আমরা মিমের উপর অত্যাচার করি। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কাজের মেয়েকে কি আমরা বিয়ে দিব? তুমি মন দিয়ে শোনো আমার কথা। মিমের জন্য আমি একটা পাত্র পেয়েছি, কিন্তু ছেলের বয়স একটু বেশি, এই ধরো 70-80 বছর। কিন্তু ছেলে বলেছে আমাদেরকে অনেক গয়নাগাটি দিবে যদি এই মেয়ের সাথে আমরা বিয়ে দিতে পারি। এত গয়নাগাটি আমরা পেলে আমাদের মেয়ের বিয়ের খরচটাও তো আমরা বেঁচে যাব। কি বলো? তুমি ঠিকই বলেছো গো, তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। এরপর মিম আর কনকের বিয়ের দিন চলে আসে, আর দুজনকেই কনে সাজে সাজানো হয়। এ কি রে মিম, তুই এই লাল টুকটুকে শাড়িটা কেন পরেছিস বলতো? আসলে এই লাল টুকটুকে শাড়িটা আমাকে গিন্নিমা পরতে দিয়েছে, তাই আমি পরেছি। কি, মা তোকে এই লাল রঙের শাড়িটা পরতে দিয়েছে?
মাঝে 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 কি করে না। মা তো জানে আমি লাল কালার পছন্দ করি, তা না দিয়ে আমাকে নীল রঙের শাড়িটা পরতে দিয়েছে। শোন, তুই আমাদের বাড়ির কাজের মেয়ে, তুই এই নীল কালার শাড়িটা পরবি, আর তোর শাড়ি গয়নাগাটি সব খুলে আমাকে দে। আমি তোর লাল শাড়িটা পরবো আর তুই আমার এই নীল শাড়িটা পরবি। আর শোন, যতক্ষণ না বিয়ে সম্পূর্ণ হচ্ছে ঘোমটাটার কিন্তু টেনে রাখবি, যেন আমাদের মুখটা কেউ দেখতে না পায়। আচ্ছা ঠিক আছে বোন, তুই যা বলছিস তাই করব আমি। এরপর ধুমধাম করে আঁকি এবং কাকনের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে কি রে মা, তুই সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে চলে এলি কেন? আর আপনি আপনি আমার মেয়ের সাথে কেন? মিম কোথায়? কি বলেন শ্বশুর মশাই, আপনার মেয়ে সকালে রাগ করে বাড়িতে চলে আসছিল, তাই তো আমি সাথে সাথে আসলাম। শ্বশুর মশাই মানে কি বলছেন কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। উনি ঠিকই বলছে গো, এই সব কিছু হয়েছে তোমার মেয়ের দোষে। কালকে আমি মিমকে লাল শাড়ি দিয়ে ওকে লাল শাড়ি পরে সাজতে বলেছিলাম, আর আমার মেয়েকে বলেছিলাম নীল শাড়ি পরতে, যাতে আমরা শাড়ির রং দেখে চিনে নিয়ে আমাদের পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে দিতে পারি। কিন্তু আমাদের মেয়ের জায়গায় যে ওই কাজের মেয়ে ছিল তা তো আমি বুঝতে পারিনি গো। তাই তো ওই কাজের মেয়ের সাথে আমাদের পছন্দের পাত্রের বিয়ে হয়েছে, আর এই বুড়োর সাথে আমার মেয়ের বিয়ে এগুলো সব তোমার মেয়ের দোষে হয়েছে, কারণ সে তার শাড়ি পাল্টিয়ে ফেলেছিল। আর এভাবেই তারা হা হুতাশ করতে থাকে। আর অন্যদিকে মিম সুখে শান্তিতে তার বরের সাথে সংসার করতে থাকে।